कौन है ये? ট্রাম্প হে ট্রাম্প, সারা পৃথিবীর বাপ। সিস্টেমে সারা পৃথিবীকে নিজের হাতের তালুতে মুঠোবন্দি করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। বেগম রোকেয়ার নামাজের জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবে করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায়। বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমান অ্যাক্ট করবেন, নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সারা দেশে তিনি ঘুরে বেড়াবেন এবং তখন বোঝা যাবে যে মাঠ পর্যায়ে আসলে বিএনপি যে কত জনপ্রিয়। বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। অনেকে বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতি তো ঠিকঠাক চলতেছে, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়ে আছে, বিএনপি বীরদর্পে মাঠে এগিয়ে যাচ্ছে, জামাত কোণঠাসা হওয়ার উপক্রম হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমানের চেয়ে এগিয়ে ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমানের নানান রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, এখন আমি আপনাদেরকে 5টা ভিডিও ফুটেজ দেখাবো। দয়া করে 5টা ভিডিও ফুটেজই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখে বাজে মন্তব্য করবেন না। দর্শক, মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দর্শক চলেন তাহলে আমরা প্রথম ভিডিওটা দেখে নেই। বাংলাদেশের রাজনীতি পুরো জমে গেছে, একদম জমে মাখন হয়ে গেছে, জমে ক্ষীর হয়ে গেছে। অনেকে বলতে পারেন কিভাবে ভাই বাংলাদেশের রাজনীতি তো ঠিকঠাক চলতেছে, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে পড়ে আছে, বিএনপি বীরদর্পে মাঠে এগিয়ে যাচ্ছে, জামাত কোণঠাসা হওয়ার উপক্রম হয়েছে। অনেকে অনেক প্রশ্ন করতে পারেন, তবে আমি যেটা বলতেছি বাংলাদেশের রাজনীতির খেলা পুরোপুরি জমে গেছে। কতগুলা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে কতগুলা বিষয় আপনাদের সামনে তুলে ধরি। প্রথম থেকে শুরু করি। বেগম জিয়া যখন হসপিটালে এডমিট হলেন তার কিছুদিন পূর্বেও তারেক রহমান ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বললেন তার দেশে ফিরে আসাটা শুধুমাত্র তার সিদ্ধান্তের উপর নির্ভরশীল নয়, এখানে অনেক বিষয় আছে যেগুলো চাইলেও আমি প্রকাশ্যে বলতে পারছি না। বলেছিল কিনা তারেক রহমান স্ট্যাটাসের মধ্য দিয়ে। এরপর হঠাৎ কয়েকদিনের ব্যবধানে কি এমন হয়ে গেল, খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর তারেক রহমান বাংলাদেশে ফিরে আসলেন। বাংলাদেশে ফিরে আসতে তার যে বাধাগুলো ছিল, তার যে সমস্যাগুলো ছিল, যে সিদ্ধান্তগুলোর কারণে তিনি বাংলাদেশে আসতে সাহস পাচ্ছিলেন না, সেই সিদ্ধান্তগুলো আদতে কি, কারা সেই সিদ্ধান্তগুলো নিল, কারা তারেক রহমানকে বাংলাদেশে প্রবেশ করার জন্য সুযোগ সৃষ্টি করে দিল, কারা তারেক রহমানের দেশে ফেরার নেপথ্যের কারিগর। এই প্রশ্নগুলো কি আপনাদের মনের মধ্যে একবারও জাগে না? যদি না জেগে থাকে তবে জাগান, আর যদি জেগে থাকে তবে আমি বলতেছি আপনারা শুনেন। 5 আগস্টের পর বাংলাদেশে জঙ্গিবাদ, মৌলবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান ঘটেছে। এই বিষয়গুলোকে পৃথিবীর কোনো দেশ স্বাভাবিক প্রক্রিয়াতে নেয়নি, স্বাভাবিকভাবে নেয়নি। এখানে মার্কিন ডিপ স্টেট একটা চরম ষড়যন্ত্র করেছে, আইএসআই সম্পৃক্ত ছিল, এগুলো তো পুরান কথা। কিন্তু সবার প্রথম একটা বিষয় মাথায় রাখবেন, আপনার প্রতিবেশী যদি আক্রান্ত হয় আপনি কখনোই স্বাভাবিক থাকতে পারবেন না। ঠিক তেমনি ভাবে বাংলাদেশ যদি অস্থিতিশীল হয়, বাংলাদেশে যদি জঙ্গিবাদের উত্থান ঘটে, বাংলাদেশে যদি পরপর জঙ্গি হামলা শুরু হয়ে যায়, সেক্ষেত্রে ভারত কোনোভাবেই স্বাভাবিক থাকতে পারবে না। বিশেষ করে তাদের আঞ্চলিক স্থিতিশীলতা বিঘ্নিত হবে। এই মুহূর্তে বাংলাদেশে যা চলতেছে, বাংলাদেশের সামগ্রিক যা প্রেক্ষাপট, তাতে করে বাংলাদেশে আগামী দিনে জঙ্গি হামলা হবে। ভারত এটাকে কোনোভাবে ভালোভাবে নেয়নি। যেহেতু বাংলাদেশে আওয়ামী লীগকে ব্যান করে রাখা হয়েছে, সেহেতু ভারতের একটা অপশন প্রয়োজন ছিল, সেই অপশনটা হয়ে গেছে বিন। একথা শোনার পর আওয়ামী লীগের নেতাকর্মীরা আমার উপর মন খারাপ করতে পারেন। দেখেন, রাজনীতি এমন একটা বিষয়, এখানে খেলার পর খেলা থাকে, একাধিক লেয়ার থাকে। প্রথমত যে লেয়ারটা, তারেক রহমান বাংলাদেশে এসেছেন, ভারতবর্ষের সম্পূর্ণ সহযোগিতা না হলেও এখানে একটা বিশাল গ্রিন সিগন্যাল ছিল। কারণ তারেক রহমান প্রতিবেশী রাষ্ট্র ভারতকে উলফা যে সন্ত্রাসী সংগঠন 7 সিস্টার্স মণিপুরের, তাদের সাথে যোগ সাজসে 10 ট্রাক অস্ত্র ঢুকিয়েছিল 7 সিস্টার্স আলাদা করার জন্য। বাবর এবং তারেক রহমান, এটা কি ভারতবর্ষ ভুলে গেছে? ভুলে যায়নি ভারতবর্ষ। তারপরেও কেন তারেক রহমানকে বাংলাদেশে আসার সুযোগ সৃষ্টি করে দিল? কারণ একটাই, বাংলাদেশে জামাত ইসলাম ক্ষমতায় আসলে এখানে মৌলবাদের একটা বিশাল উত্থান ঘটবে। এই রিস্ক ভারত কখনোই নেবে না, নিতে চায়নি। সে কারণেই ভারত বাংলাদেশে তারেক রহমানকে আসার একটা সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আন্তর্জাতিক কূটনৈতিক লবিগুলা ঠিকঠাক করে দিয়েছে তারেক যাতে করে বাংলাদেশে আসতে পারে। তারেক বাংলাদেশে আসার পর একাধিক জায়গায় বক্তব্য দিয়েছে। কোনো বক্তব্যে ভারত বিরোধিতার সুর, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কোনো বক্তব্য, কিংবা বাংলাদেশ আওয়ামী লীগ বিরোধী কোনো বক্তব্য দিয়েছেন? দেননি। শুধুমাত্র কূটনৈতিক ভাষার মধ্যে পড়ে এমন কিছু কথা বলেছেন যেগুলা রাজনীতি টিকিয়ে রাখতে গেলে অবশ্যই করতে হয়। বিশেষ করে বিএনপির সমমনা যে রাজনৈতিক দলগুলো আছে, তাদের সাথে সম্পর্ক ঠিক রাখা, তাদের মনোবাসনা পূরণ করার ক্ষেত্রেও এই বিষয়গুলা অনেক বেশি কার্যকরী। কূটনৈতিক ভাষায় প্রত্যেকটা রাষ্ট্রের সমালোচনা করা, রাজনৈতিক দলের সমালোচনা করা। তারেক রহমান লন্ডনে বসে যেভাবে আওয়ামী লীগ এবং শেখ হাসিনার সমালোচনা করেছেন 5 আগস্ট পরবর্তী সময় থেকে, বাংলাদেশে ফিরে আসার পরে ধরনের সমালোচনা তিনি কিন্তু করেন নাই। তার মানে বাংলাদেশে তারেকের ফিরে আসাটা পুরোপুরি নিয়ন্ত্রণ না করলেও এখানে ভারতের একটা ব্যাপক প্রভাব ছিল, ভারতের একটা ব্যাপক ভূমিকা ছিল। ভারতের গ্রিন সিগন্যাল ছাড়া তারেক রহমান বাংলাদেশে আসতে পারে নাই। তাহলে ভারত কি তারেক রহমানকে গ্রিন সিগন্যাল দিয়ে বাংলাদেশে এনেছে জামায়াতকে প্রতিষ্ঠা করার জন্য? ভুলেও না। বাংলাদেশের রাজনীতিতে জামাত কখনো ক্ষমতায় আসতে পারবে না, এটা আপনিও জানেন, আমিও জানি, আমরা সবাই জানি। যেহেতু
যেহেতু এই মুহূর্তে বাংলাদেশ আওয়ামী লীগ নাই, জামাত এবং বিএনপি দুজনের প্রতিপক্ষ, দুইটা বৃহৎ গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি, তারা বলে থাকে আওয়ামী লীগের অনুপস্থিতিতে জামাত এবং বিএনপির মধ্যে যদি ইলেকশন হয় বা অন্যান্য রাজনৈতিক দলগুলো যদি থাকে, সেই নির্বাচন পৃথিবীর কোথাও গ্রহণযোগ্য হবে না, এটাও সবাই জানে। তাহলে হঠাৎ করে গতকাল কেন জামাতের সাথে তারেক রহমান বৈঠক করলেন? জামাতের একটা প্রতিনিধি দল, বিএনপির একটা প্রতিনিধি দল, তারা বৈঠক করেছেন। বৈঠকের পর আবার জামাতের আমির বলেছেন, অতীতেও আমরা একসাথে ছিলাম রাজপথে, ভবিষ্যতেও থাকবো, আগামী 5 বছর বাংলাদেশের মানুষের জন্য কাজ করবো। অর্থাৎ আগামী 5 বছর তারা ঐক্যবদ্ধ অবস্থায় থাকতে চায়। কিন্তু আমার প্রশ্ন হলো, জামাতের প্রতিপক্ষ বিএনপি 5 আগস্ট পর থেকে আমরা দেখতেছি, বিএনপির প্রতিপক্ষ জামাত, বৃহৎ প্রতিপক্ষ। তাহলে জামাত এবং বিএনপির জোট হলে তাদের জোটের প্রতিপক্ষ কারা? জাতীয় পার্টি। জাতীয় পার্টির কি সেই এবিলিটি আছে? অন্যান্য রাজনৈতিক দলের সেই এবিলিটি আছে? এনসিপির সেই এবিলিটি আছে? নাই। এনসিপি তো জামাতের সাথে জোট করেছে। গতকালকে তারেক রহমান এবং সাদা শকুন শফিকের বৈঠকের পর সাদা শকুন বলে দিল বিএনপির সাথে তারা অতীতে ঐক্যবদ্ধ ছিল, ভবিষ্যতে থাকতে চায়। তাহলে ভবিষ্যতের তৃতীয় শক্তিকে, সহজ ভাষায় বললে জামাত এবং বিএনপির বিপরীত শক্তিটা কে? প্রশ্নটা আমি আপনাদেরকে করতে চাই, কে? এটার একমাত্র সহজ উত্তর বাংলাদেশ আওয়ামী লীগ। জামাত এবং বিএনপি যদি ঐক্য করতে চায়, সেক্ষেত্রে সংসদে বিরোধী দল কে হবে? তারা যদি ঐক্যের মধ্যে থাকে, জোটের মধ্যে না থাকুক, ঐক্যের মধ্যে থাকলে যে একজন আরেকজনের বিরোধী দল হতে পারে না, এটা তো রাজনৈতিক ভাষার মধ্যে পড়ে না। তার মানে তাদের বিরোধী দল এনসিপি? কখনোই না। এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ। জাতীয় পার্টির সেই সক্ষমতা নাই। তার মানে জামাত এবং বিএনপি ঐক্যবদ্ধ হচ্ছে কারণ তারা জানতে পেরেছে, তারা বুঝতে পেরেছে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশ আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশে কোনো নির্বাচন সম্পন্ন হতে দেবে না। এবং প্রতিবেশী রাষ্ট্র ভারত কখনোই এই দুইটা ডানপন্থী একটা আর একটা উগ্রবাদী মৌলবাদী চক্র জামাত ইসলামকে ক্ষমতায় আনতে দেবে না, আসতে দেবে না। আন্তর্জাতিক সম্প্রদায়কে যেভাবেই হোক ম্যানেজ করে হলেও বাংলাদেশে জামাত ইসলামকে ক্ষমতা থেকে অনেক দূরে রাখতে হবে। এটা ভারতবর্ষ সর্বোচ্চ প্রক্রিয়া চালাবে, সর্বোচ্চ চেষ্টা করবে। আর আওয়ামী লীগ তো অবশ্যই চেষ্টা করবে জামাত যাতে ক্ষমতায় না আসে। মন্দের ভালো বিএনপি অবশ্যই মুদ্রার এপিট ওপিট, যাহা জামাত তাহাই বিএনপি, মুদ্রার এপিট ওপিট। সেক্ষেত্রে তারপরেও বিএনপির একটা দায়বদ্ধতা বাংলাদেশের মানুষের প্রতি আছে, যেটা জামাতের মধ্যে নাই। কারণ জামাত বাংলাদেশ রাষ্ট্রই বিশ্বাস করে না, স্বাধীনতা সার্বভৌমত্ব বিশ্বাস করে না, বাংলাদেশের জাতীয় পতাকা মানচিত্র কোনো কিছুকে বিশ্বাস করে না। তো জামাতের দায়বদ্ধতার জায়গা নাই, যেটা বিএনপির মধ্যে আছে। এখন তৃতীয় শক্তি যদি বাংলাদেশ আওয়ামী লীগ হয় বা হতে চায় বা বিরোধী দল আওয়ামী লীগ হয়, সেক্ষেত্রে আওয়ামী লীগ তো নির্বাচন অংশ নিতে পারবে না। ফেব্রুয়ারিতে নির্বাচন, অলরেডি জানুয়ারি মাস পড়ে গেছে, ফেব্রুয়ারি 12 তারিখে নির্বাচন। আওয়ামী লীগ কখন তাদের বেন উঠানো হবে? আওয়ামী লীগ এই স্বল্প সময়ের মধ্যে কি তাদের নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে? তাদের প্রার্থী মনোনয়ন দিতে পারবে? দেশে ফিরতে পারবে না তারা? তার মানে ফেব্রুয়ারির 12 তারিখে আমার যেটা মনে হচ্ছে, আমার ব্যক্তিগত অভিমত, আমি নিশ্চিতভাবে বলতে পারি না, নির্বাচনটা হয়তো বা কোনো কারণে তফসিলটা পিছিয়ে যাবে এবং নির্বাচনটা মার্চ, এপ্রিল অথবা মে, জুনের দিকে চলে যাবে এবং সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ অংশ নেবে। কোথায় কোথায় ভারত বিরোধিতা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। জামাতের আমির কিন্তু কোন একটা কূটনৈতিক মহলের সাথে বৈঠক করেছে এবং গত পরশু যখন তারেক রহমান ডক্টর এস জয়শঙ্করের সাথে দেখা করলেন, ডক্টর এস জয়শঙ্কর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসলেন, নরেন্দ্র মোদীর পক্ষ থেকে একটা শোক বার্তা নিয়ে এসেছিলেন। সেখানে ডক্টর এস জয়শঙ্করের সাথে তারেক রহমানের বৈঠকের পর জামাতের সাদা শকুন শফিকও কিন্তু বলে দিয়েছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখছে। এখন এখানে দুটো বিষয় হতে পারে, এক, ভারতের সাথে বিএনপির সখ্যতা, ভারত বিএনপিকে বিশ্বাস করতে চাচ্ছে বা করা উচিত, এটা কি জামাত বুঝতে পেরে তারা একটা ডাবল গেম খেলার জন্য বিএনপির সাথে ঐক্যের একটা নাটক করতেছে? বিএনপিকে আবার ঘোল খাওয়াচ্ছে? নাকি জামাতও চাচ্ছে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে? নাকি জামাত বুঝতে পারছে তাদের পেছনের চামড়া একটাও থাকবে না? নাকি জামাত বিএনপি বুঝতে পারছে উভয়ে যে বাংলাদেশ আওয়ামী লীগ রাজনীতিতে ফিরছে, আন্তর্জাতিক সম্প্রদায় আওয়ামী লীগ ব্যতীত নির্বাচন হলে সেই নির্বাচন অংশগ্রহণমূলক, প্রতিনিধিত্বমূলক, সেই নির্বাচন প্রতিযোগিতামূলক হবে না এবং সেই নির্বাচন কোনোভাবে গ্রহণযোগ্য হবে না। আবারও ক্লিয়ার করব, বিএনপির সাথে ভারতের সুসম্পর্ক হচ্ছে বা হবার একটা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, এটা কি জামাত ভালো চোখে দেখছে না? সে কারণে কি জামাত বলতেছে ভারতের সাথে তারাও সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করেছে? নাকি জামাত বিএনপি উভয়ে বুঝতে পারছে আওয়ামী লীগ ব্যতীত বাংলাদেশ নির্বাচন হলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না এবং সেই সরকার পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করতে পারবে না? এই দুইটা বিষয়ের যে কোনো একটা গেম বাংলাদেশে চলতেছে এবং আমি আপনাদেরকে এটা একদম নিশ্চিত করে বলতে পারি এটাই হচ্ছে। এবং বাংলাদেশের রাজনীতিতে খেলা শুরু হয়ে গেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের খেলা সামনের দিনে আরো বাড়বে এবং আপনারা চরম মজা পাবেন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা বিশাল গ্রাউন্ড হয়ে গেছে বাংলাদেশ নিয়ে সবাই খেলবে, তবে সব থেকে বেশি পাওয়ারফুল পেশি নিয়ে খেলবে ভারতবর্ষ। একটু মাথায় রাখবে, এটা ভারতবর্ষ, নট জোক। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, কিছুদিন পূর্বে তারেক রহমানের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের নেতাকর্মীরা স্লোগান দিয়েছিল না, 1 2 3 4 তারেক জিয়ার টিনের চালে কাওয়া, তারেক জিয়া স্লোগান দিয়েছিল না? এখানে ছাত্র শিবিরের দুইটা নেতা ছিল, একটা ডাকসুর সমাজ সেবা সম্পাদক এবি জুবায়ের এবং মুসাদ্দেক। তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দিয়েছে শিবির, এই ধরনের বাজে স্লোগান, অশোভনীয় স্লোগান, এগুলোর আবিষ্কারক এবি জুবায়ের এবং মুসাদ্দেক। তারা দুজন সহ ছাত্র শিবিরের সভাপতি সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের যে ভিপি শিবিরের সাদিক কায়ুম, এরা একটা প্রতিনিধি দল তারেক রহমানের সাথে তাদের যে পল্টনের দলীয় কার্যালয় সেখানে গিয়ে সাক্ষাৎ করেছে, কিন্তু ছাত্র দলকে তারেক রহমান সাক্ষাৎ দেন নাই। ব্যাপক কষ্টের বিষয়। ছাত্র দলের চেতনা দণ্ড কি হারিয়ে গেল? তাদের ভাইয়া দেশে ফিরে
আসলো, অথচ ছাত্র দলের সভাপতি এবং সাধারণ সম্পাদকের সাথে অফিসিয়ালি কোনো সাক্ষাৎ হলো না, কোনো আড্ডা হলো না। এটা তো আসলে হয় না। জাতীয়তাবাদী রাজনীতির চেতনা কি এতটাই দুর্বল? ছাত্র দলকে বাইরে গেটের সামনে রেখে তারেক রহমান শিবিরের সাথে বৈঠক করেন। এটা নিয়ে বিএনপির ছাত্র দলের মধ্যে ব্যাপক হানাহানি শুরু হয়ে গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একজন ফাটিয়ে ফেলতেছে, বিএনপি পন্থী যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও লিখতেছে এভাবে আর কথা বলা ঠিক না। যারা আপনাকে নিয়ে স্লোগান দিল বাজে বাজে ভাষায়, তাদের সাথে বৈঠক করছেন, আর আপনার সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল বাইরে বসে বসে মশা মারতেছে। শীতের সময় ছাত্র দল ব্যাপক ক্ষুব্ধ, তারেক রহমান শিবিরের সাথে সাক্ষাৎ করেছে। এইখানে ছাত্র দল কিন্তু একটা যৌক্তিক কথা বলেছে, তাদের নীতিগত জায়গা থেকে এটা বলতে পারে, কারণ তারেক রহমান কেন শিবিরের সাথে মিটিং করবেন? ছাত্র দলের গর্ধবদেরকে আমি বলি কি, তারেক রহমান জামাতের আমিরের সাথে মিটিং করেছে, তাদের সম্পর্ক 54-55 বছরের, তো শিবিরের সাথে মিটিং করবে না? এটা হয়? বিএনপি হচ্ছে গিয়া জামাতের বউ কিংবা স্বামী, ছাত্র শিবির হচ্ছে গিয়া বিএনপির ছেলে কিংবা মেয়ে, তো তাদের সাথে তো আগে সাক্ষাৎ করবে। সেই জন্য তারেক রহমান তার পুত্র কিংবা কন্যার সাথে আগে সাক্ষাৎ করেছে, এরপর তোমরা হচ্ছে গিয়া সৎ পুত্র কিংবা সৎ কন্যা তোমাদের সাথে পরবর্তীতে সাক্ষাৎ করবে। সো হতাশ হবার কিছু নেই। জাতীয়তাবাদী চেতনা এত সহজেই হারিয়ে ফেললে চলবে না ছাত্র দল। তোমাদেরকে আগায় যেতে হবে, তোমাদেরকে মক করতে হবে, তোমাদেরকে ধানমন্ডি 32 ভাঙতে হবে, তোমাদেরকে টুঙ্গিপাড়া ভাঙতে হবে। কি ব্যাপার, তোমরা এখনই হতাশ হয়ে গেলে হবে? মাত্র তো শুরু। আবারও বলি, কয়লা ধুইলে কখনো ময়লা যায় না। বিএনপি হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা কয়লা, আর জামাত হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা ক্যান্সার। এই দুয়ে মিলে বাংলাদেশটাকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, এগিয়ে নিয়ে যাচ্ছে। দেখা যাক নির্বাচন আদৌ হয় কিনা, এবং নির্বাচনকে কেন্দ্র করে একাধিক আন্তর্জাতিক খেলা চলতেছে। আপনারা আমাদের সাথে থাকেন, পাশে থাকেন, সাবস্ক্রাইব করেন। ধন্যবাদ। দর্শক শ্রোতা, চলেন তাহলে আমরা দ্বিতীয় ভিডিও ফুটেজটা দেখে নেই। বেগম জিয়ার নামাজের জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটি বেশ ভালোভাবেই করে নিয়েছে বিএনপি। শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক পরিমণ্ডলেও বিএনপি সফলতার সঙ্গে এই জানাজা অনুষ্ঠানকে কাজে লাগিয়ে বেশ একটা সফল রাজনীতি শেষ করেছে। তারেক রহমান এবার একটি সাজানো নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়ে 220টি আসন নিয়ে ক্ষমতায় বসবেন, এটা একেবারেই পাকাপাকি হয়ে গেছে বলা যায় বেগম খালেদা জিয়ার জানাজার পর থেকে। কিন্তু এই জানাজাকে কেন্দ্র করে বিএনপি রাজনীতিতে যেমন বিজয়ী হয়েছে, তেমনি বেগম জিয়ার মৃত্যুকে কেন্দ্র করে বিএনপির সামনে দেশের রাজনীতিতে একটি শান্তি সংস্কৃতি প্রতিষ্ঠারও সুযোগ তৈরি হয়েছিল। 21শে আগস্টের গ্রেনেড হামলাকে কেন্দ্র করে যে বিভাজনের রাজনীতি বিএনপি শুরু করেছিল, তার নগ্ন ফলাফল আমরা বিগত 17 বছর যাবৎ দেখছিলাম। বেগম জিয়ার মৃত্যুর পর আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এবং তার পুত্র সজীব ওয়াজেদ জয় যে রাজনৈতিক শিষ্টাচার আর সৌহার্দ্যের পথটি উন্মোচন করেছিলেন শোকবার্তা আর বেগম জিয়াকে সম্মান দেখিয়ে, তা বিএনপি এই জানাজা অনুষ্ঠানে ন্যাক্কারজনকভাবে অস্বীকারই শুধু করেনি, বরং আওয়ামী লীগের এই সৌজন্যতার জবাবে তাদের দিকে ছুড়ে দিয়েছে হিংসা, বিদ্বেষ আর ভয়ঙ্কর আক্রমণাত্মক চেহারাটাই বিএনপি জাতিকে দেখিয়েছে। বিএনপি রাজনৈতিকভাবে জিতেছে, কিন্তু জেতার চেয়েও হেরেছে বেশি। আসুন আরো বিস্তারিত জানা যাক এই জানাজা রাজনীতিকে কেন্দ্র করে কি কি ঘটেছে তা নিয়ে। বেগম জিয়ার মৃত্যু এবং জানাজাকে কেন্দ্র করে কোথাও যে সামান্য রাজনীতির অনুপস্থিতিও ছিল না, সেটা আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছেন। বিশেষ করে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতি, পাকিস্তানের স্পিকারের উপস্থিতি এবং আরো যারা উপস্থিত হয়েছেন, সব মিলিয়ে একটি বেশ আন্তর্জাতিক রাজনীতিও হয়ে গেছে এখানে। তবে জানাজাকে কেন্দ্র করে রাজনীতিটা যেন আর ঢেকে রাখতে পারেনি বিএনপি। যদিও জানা যায় এমন একটি আয়োজন যেখানে শত্রুও আসে, প্রতিদ্বন্দ্বীও মাথা নত করে দাঁড়ায়, কারণ মৃত্যু রাজনীতির ঊর্ধ্বে। এই সামাজিক সমঝোতাটুকুই সভ্যতার শেষ রেখা। খালেদা জিয়ার জানা যায় সেই রেখাটি সচেতনভাবেই লঙ্ঘন করা হয়েছে। আপনার কি মনে হয় এই যে লঙ্ঘনের বিষয়টি বললাম, এটা অনিচ্ছাকৃতভাবে হয়ে গেছে? আমার বিশ্বাস না। এই কাজটি খুব ভালোভাবে প্ল্যান করেই করেছে বিএনপি, এবং সিদ্ধান্ত নিশ্চিতভাবেই রাজনৈতিক সিদ্ধান্ত। নইলে যে ভাষায়, যে বয়ানে, যে ভঙ্গিতে বিএনপির বর্ষিয়ান নেতা নজরুল ইসলাম খান, যিনি এখন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান হয়েছেন, তার লিখিত বক্তব্য পাঠ করেছেন, তা জানাজার ভাষা নয়, তা ছিল নিখাত রাজনৈতিক মঞ্চের ভয়ঙ্কর উচ্চারণ। আরো স্পষ্ট করে বললে এটি ছিল প্রতিপক্ষকে জানিয়ে দেওয়া যে সৌজন্য এখানে অপ্রাসঙ্গিক, ক্ষমতার পালাবদলে কে কোথায় দাঁড়িয়ে আছে সেটাই মুখ্য, এখন তোমরা ক্ষমতার বাইরে, আমাদের হাতে ক্ষমতা। এই পুরো বক্তব্যটা যদি আপনি বিশ্লেষণ করেন, আপনার এটাই মনে হবে তারেক রহমান তার মায়ের ঋণ পরিশোধের আর মায়ের করা অন্যায়ের জন্য ক্ষমা চেয়ে বক্তব্য শেষ করলেও দল হিসাবে বিএনপির পক্ষ থেকে নজরুল ইসলাম খানের বক্তব্যটিকে কোনোভাবেই আপনি রাজনীতির বাইরে রাখতে পারবেন না, চাইলেও পারবেন না। নজরুল ইসলাম খান যেভাবে খালেদা জিয়ার মৃত্যুকে হত্যা আখ্যা দিয়ে তার দায় সরাসরি শেখ হাসিনার ঘাড়ে চাপালেন, তার রাজনৈতিক বক্তব্য হিসেবেও চরম। সার্বজনীন শোকের মুহূর্তে এমন অভিযোগ কেবল শিষ্টাচার বহির্ভূত নয়, এটি একটি গভীর রাজনৈতিক মানসিকতার প্রকাশ। বিএনপি এখানে দেখিয়েছে তারা মনে করে প্রতিপক্ষ এখন এতটাই দুর্বল যে তাকে আঘাত করতে আর সামাজিক বা রাজনৈতিক সীমার প্রয়োজন নেই, সৌজন্য বোধ দেখানোর প্রয়োজন নেই।
আওয়ামী লীগ নিষিদ্ধ, নিবন্ধনহীন, নিগৃহীত, এই বাস্তবতাকে ধরে নিয়ে বিএনপি ভাবছে সৌজন্যের জবাব দেওয়ার দায় তাদের নেই। এই জায়গাটা সবচেয়ে বিপজ্জনক, কারণ সৌজন্যকে দুর্বলতা হিসেবে দেখা মানে রাজনীতিকে শূন্য সম খেলায় নামিয়ে আনা, যেখানে প্রতিপক্ষকে সম্পূর্ণ নিশ্চিহ্ন করা একমাত্র লক্ষ্য। 21শে আগস্টের ব্যাপার একই জিনিস। বাংলাদেশের ইতিহাস বলে এই মানসিকতা থেকে সবচেয়ে ভয়াবহ অধ্যায়গুলো জন্ম নিয়েছে। 1975 জন্ম নিয়েছে, 21শে আগস্ট তার নির্মম উদাহরণ। তখনও ক্ষমতায় ছিল বিএনপি জামায়াত জোট, তখন প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে নয় শারীরিকভাবে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। আজ জানাজার মঞ্চে দাঁড়িয়ে যে ভাষা ব্যবহার করা হলো সেটি সেই অতীতের সঙ্গে অস্বস্তিকর মিল তৈরি করে। এখানে তারেক রহমানের অবস্থান আরো তাৎপর্যপূর্ণ হয়ে ওঠে। মায়ের জানাজায় তিনি যে বক্তব্য রেখেছেন সেই বক্তব্য রাজনীতির ছায়া পড়েনি। তিনি নিজেকে উপস্থাপন করেছেন কেবল একজন সন্তান হিসেবে। বক্তব্য ছিল প্রচলিত, পরিচিত এবং পারিবারিক শোকের ভাষায় সীমাবদ্ধ। রাজনীতির কোনো আক্রমণ, কোনো অভিযোগ সেখানে ছিল না। অথচ একই দল, একই মঞ্চে নজরুল ইসলাম খানের কণ্ঠে আমরা শুনছি প্রতিহিংসার বয়ান। তারেক রহমান এটা জানতেন না? নিশ্চয়ই জানতেন। তার দলের পক্ষ থেকে কি বক্তব্য দেওয়া হচ্ছে তার মায়ের জানা যায় সেটা তিনি জানতেন না? তার মানে তারও এটাতে অনুমোদন ছিল। এই যে বৈপরীত্য, এটা দেখাচ্ছে যে বিএনপির ভেতরের দ্বন্দ্ব নয়, বরং দলটি সিদ্ধান্তহীন। তারা সুশীল রাজনীতির বা সহনশীল রাজনীতির পথে হাঁটবে না, তারা পুরনো আক্রমণের পথেই ফিরেছে। আরো একটি প্রশ্ন অনিবার্যভাবে সামনে আসে। খালেদা জিয়ার জানা যায় রাষ্ট্রপতিকে দেখিনি আমরা, তিনি আসতে চাননি নাকি তাকে আসতে দেওয়া হয়নি? এই প্রশ্নের উত্তর না থাকলেও প্রশ্নটির অস্তিত্বই রাজনীতির সংকীর্ণতার ইঙ্গিত বহন করে। একজন মৃত রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া, তিনি সবকিছুর ঊর্ধ্বে চলে গেছেন। তার জানাজায় রাষ্ট্রপতি নিশ্চয়ই আসতে চেয়েছেন, কিন্তু তাকে আসতে দেওয়া হয়নি। জাতীয় নেতার জানাজা যেখানে সার্বজনীন হওয়ার কথা, সেখানে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে থাকা ব্যক্তির অনুপস্থিতি একটি খুবই অস্বস্তিকর, শুধু নয়, এটি ভয়ঙ্কর একটা বার্তা দিয়েছে। এটি বলে দিচ্ছে যে শোকের মুহূর্ত এমন নিয়ন্ত্রিত হিসেবেই পক্ষ বিপক্ষের ছকে বাঁধা ভয়ঙ্কর রাজনীতি। আবার মঞ্চের দৃশ্যপট দেখুন, তারেক রহমানের পাশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অবস্থান একটু অস্পষ্ট মনে হয়েছে, অথচ জঙ্গি নেতা নাহিদের জন্য দৃশ্যমান জায়গা নিশ্চিত করা হয়েছে। এটি কাকতালীয় বললে রাজনৈতিক বাস্তবতাকে আপনি অবজ্ঞা করবেন, বরং এটি বোঝাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বিএনপির সম্পর্ক কতটা জটিল এবং সেই জটিলতার মাসুল কাকে গুনতে হচ্ছে। এ মাসেই আমরা সংসদ ভবন প্রাঙ্গণে দুজন রাজনৈতিক ব্যক্তির শেষ বিদায় দেখলাম। তুলনা না করেও বলা যায় খালেদা জিয়ার জানাজায় মানুষের উপস্থিতি ছিল অভূতপূর্ব। দলীয় সমর্থক ছাড়িয়ে সাধারণ মানুষের যে ঢল নেমেছিল তা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে বিরল। কিন্তু এই জনসমাগমকে যদি বিএনপি তাদের রাজনীতির নিঃশর্ত অনুমোদন ভেবে নেয় তবে সেটি বড় ভুল হবে। এই উপস্থিতির বড় অংশ ছিল মানবিক, আবেগী এবং অন্তর্বর্তী সরকারের অপশাসনের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। এখানেই আওয়ামী লীগের সৌজন্য আরো অর্থবহ হয়ে ওঠে। রাজনৈতিকভাবে কোণঠাসা অবস্থায় থেকেও তারা শোক প্রকাশ করেছে, প্রতিপক্ষ নেত্রীর অবদান স্বীকার করেছে। এটি নিছক কৌশলও হতে পারে, কিন্তু কৌশলের মধ্যেও একটি বার্তা আছে। রাজনীতি চলবে, কিন্তু মৃত্যুতে রাজনৈতিক প্রতিপক্ষ বা শত্রুতা স্থগিত থাকবে। বিএনপি সেই বার্তাকে প্রত্যাখ্যান করলো। জানাজার মঞ্চে দাঁড়িয়ে তারা বুঝিয়ে দিল প্রতিপক্ষ দুর্বল হলে সৌজন্যের দরকার পড়ে না। কি ভয়ঙ্কর মানসিকতা বলেন! এই মানসিকতা নতুন নয়, বিএনপি আগেও এমন ভেবেছে। ক্ষমতায় গিয়ে তারা মনে করেছে প্রতিপক্ষ আর ঘুরে দাঁড়াতে পারবে না। 21শে আগস্ট সেই আত্মবিশ্বাসের চরম রূপ। ফলাফল কি হয়েছিল? ইতিহাস বলছে প্রতিহিংসা রাজনীতি শেষ পর্যন্ত নিজের দিকে ফিরে আসে। দেশে ফেরার পর তারেক রহমানের প্রথম বক্তব্যে একটি শব্দ ছিল নিরাপদ বাংলাদেশ। এই নিরাপত্তা কেবল আইন শৃঙ্খলার নয়, একটি রাজনৈতিক নিরাপত্তারও প্রশ্ন। জানাজার মঞ্চে যে ভাষা আমরা শুনেছি তা নিরাপত্তার প্রতিশ্রুতির সঙ্গে সাংঘর্ষিক, কারণ যেখানে শোকেও আক্রমণ থামে না সেখানে ক্ষমতায় গেলে সহনশীলতা আসবে। এ বিশ্বাস মানুষ কেন করবে বলুন? খালেদা জিয়ার মৃত্যু এবং সেখানে মানুষের অভূতপূর্ব উপস্থিতি ইউনুসীয় মব রাজত্বের আয়ু কতটা কমাবে সেটি এখনো খোলা প্রশ্ন। ফেব্রুয়ারি পর্যন্ত সীমাবদ্ধ থাকবে নাকি নতুন কোনো জমাটবদ্ধ মবের যুগ শুরু হবে এটা এখনই বলা যাচ্ছে না। কিন্তু একটি বিষয় পরিষ্কার, সৌজন্যকে দুর্বলতা ভাবার রাজনীতি যদি আবার প্রতিষ্ঠা পায় তাহলে যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশ নিরাপদ হবে না। আওয়ামী লীগ এই মুহূর্তে সৌজন্যের ভালো উদাহরণ রেখেছে। বিএনপি সেই সৌজন্য গ্রহণ করেনি, বরং প্রত্যাখ্যান করেছে। এই সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে তাদের কাছে শক্তির প্রকাশ মনে হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে এটি আস্থাহীনতা তৈরি করবে। রাজনীতি কেবল জনসমাগম দিয়ে টেকে না, একে স্মৃতি, শিক্ষা আর সংযম দিয়ে। জানাজার মঞ্চে দাঁড়িয়ে বিএনপি যে শিক্ষা নিতে ব্যর্থ হয়েছে, ভবিষ্যতে তারই মাসুল দিতে হতে পারে বিএনপিকেও। এটা ইতিহাসের সবচেয়ে নির্মম শিক্ষা। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। ভালো থাকবেন সবাই। চলেন তাহলে আমরা তৃতীয় ভিডিওটা দেখে নেই। कौन है ये? ট্রাম্প হে ট্রাম্প, সারা পৃথিবীর বাপ। সিস্টেমে সারা পৃথিবীকে নিজের হাতের তালুতে মুঠোবন্দি করে নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ভালো কেনা চায়, তবে শেখ হাসিনা সরকার বোকামি করছিল, আমেরিকার সাথে পাঙ্গা নিয়েছিল।
আপনাদের খেয়াল থাকার কথা, মার্কিন যুক্তরাষ্ট্রের যে বিমান বোয়িং, বিশ্বজুড়ে এদের রেপুটেশন খুব বেশি ভালো না। বেশ কয়েকটি সাম্প্রতিক যে বিমান দুর্ঘটনা হয়েছে, তো বেশিরভাগ জায়গায় আমেরিকার এই বোয়িং বিমানগুলোই দুর্ঘটনার অথবা বিভিন্ন ধরনের ঝামেলার কারণ ছিল, বা এগুলোর মধ্যে ত্রুটি বিচ্যুতি দেখা দিয়েছিল। তো একটা পর্যায়ে বোয়িং আপনার কেনার সিদ্ধান্ত থেকে সরে আসছিল আওয়ামী লীগ সরকার, আর তখন ফ্রান্স থেকে এয়ারবাস কেনার জন্য আপনার একটা চুক্তি অথবা একটা দরপত্র চলে এসেছিল। একদম প্রায় সন্নিকটেই ছিল যে বাংলাদেশে যতগুলা বিমান আছে সরকারিভাবে সবগুলাই বোয়িং এর, সো এখানে নতুনত্ব থাকবে, আমরা এয়ারবাস কিনবো। কিন্তু দিন শেষে হঠাৎ করে গতকালকে আমরা যে সিদ্ধান্ত দেখতে পাচ্ছি, এটা এই সরকার, বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তারাই ফ্রান্সের সেই এয়ারবাসকে সরিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং বিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। কেন? আসলে আমেরিকারে খুশি রাখতে চায়, কারণ ডক্টর ইউনূস সাহেবের অনেক ব্যবসা বাণিজ্য আমেরিকাতে আছে, আর আমেরিকা বাংলাদেশকে একটু দয়া দেখায় রাখছে। কোনটা? আপনার যে কি বলে যে সারা পৃথিবী জুড়ে তাদের যে ট্যাক্সের খেলা চলছে, ব্যবসা বাণিজ্যের শুল্কের হার ভারতকে যেটা চাপাই দিয়ে রাখছে, বাংলাদেশ এটা কম দিছিল, তো সেই কমেরই একটা ফায়দা আসলে আমেরিকা তুলছে, আর এই সরকার সেটাকে ব্যালেন্স রাখতে চাচ্ছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য ঘাটতি কমানোর পদক্ষেপ হিসাবে বর্তমান এই অন্তর্বর্তীকালীন সরকার আগেই বোয়িং থেকে বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছিল, অর্থাৎ আমেরিকাকে খুশি রাখার জন্য তলে তলে আগেই তারা প্রতিশ্রুতি দিয়েছিল। এখন আমরা যেটা জানতে চাই, দেখেন বোয়িং কিনুক এয়ারবাস কিনুক, একজন নাগরিক হিসেবে আমার সমস্যা নাই। আমি যেটা জানতে চাই যে বোয়িং অথবা এয়ারবাস, এই দুইটার মধ্যে কোনটা কম ক্ষতিকর বা কম তুলনামূলকভাবে রিস্কি, কোনটাতে সুযোগ সুবিধা বেশি রাষ্ট্রের জন্য, কোনটার দাম কম, কোনটাতে আমাদের রাষ্ট্রের ফায়দা হবে। এবার যদি এয়ারবাস হয় তাহলে এয়ারবাস কিনা উচিত, বোয়িং হলে বোয়িং হওয়া উচিত। তবে বোয়িং বিমান সম্পর্কে মোটামুটি সারা পৃথিবীতে একটা নেগেটিভ ইমেজ তৈরি হয়ে গেছিল মাঝখানে ঘন ঘন বিমান দুর্ঘটনাগুলোর কারণে। তো বোয়িংও তাদের বিমানে অনেক পরিবর্তন আনছে। এখন আমাদের সরকারের চুক্তিটা কি হচ্ছে? বোয়িং থেকে 14টি নতুন বিমান কিনছে বাংলাদেশ। নিজেদের বহর সম্প্রসারণ এবং আধুনিকায়নের লক্ষ্যে 14টি উড়োজাহাজ কেনার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, আর সেখানে ফ্রান্সের এয়ারবাসকে বাদ দিয়ে বোয়িং কোম্পানি থেকেই এসব বিমান নেওয়া হবে। আমাদের পর্যটন উপদেষ্টা এবং বিমান পরিচালন পর্ষদের চেয়ারম্যান শেখ বশিরউদ্দিন, তিনি বলছেন যে আপনার গতকালকে মানে গত 30 ডিসেম্বর বিমানের বার্ষিক সাধারণ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিমানের মহাব্যবস্থাপক বলছেন যে পরিচালনা পর্ষদ নীতিগতভাবে 14টি বোয়িং বিমান কেনার প্রস্তাব অনুমোদন করেছে, তবে এখানে আরো বেশ কিছু দাম, অন্যান্য শর্ত, এগুলো নিয়ে বোয়িং এর সাথে চূড়ান্ত আলোচনা হবে। আর 14টি উড়োজাহাজের মধ্যে রয়েছে 8টি বোয়িং 787/10 ড্রিমলাইনার, 2টি বোয়িং 787/9 ড্রিমলাইনার এবং 4টি বোয়িং 737/8 ম্যাক্স, অর্থাৎ সবগুলোই আপনার এই বোয়িং এর জিনিসপত্র আমরা এখানে কানেক্ট করছি। বলা হচ্ছে যে এই বিমানগুলো বহরে যুক্ত হলে রাষ্ট্রীয় এবং বাণিজ্যিক উভয় ক্ষেত্রে এগুলো আসবে, এগুলো সরকারি যে বক্তব্য এটা আপনার দিবে। তো এই সিদ্ধান্ত বিমানের মাইলফলককে ফাইনার এর মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার এভিয়েশনের সম্পর্ক আরো সুদৃঢ় হবে। এখন যে রাষ্ট্র থেকে কিনুক, তবে আমেরিকাকে খুশি রাখতে চায় সবাই, এটাই হচ্ছে বাস্তবতা। তবে এই খুশিতে যদি রাষ্ট্রের স্বার্থ থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চলেন তাহলে আমরা চতুর্থ ভিডিওটা দেখে নেই। বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমান অ্যাক্ট করবেন, নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সারা দেশে তিনি ঘুরে বেড়াবেন, এবং তখন বোঝা যাবে যে মাঠ পর্যায়ে আসলে বিএনপি যে কত জনপ্রিয়। আজকের খবর হচ্ছে যে তারেক রহমান এখন বিএনপির চেয়ারম্যান। গঠনতন্ত্রের 7 গ ধারা অনুযায়ী স্থায়ী কমিটির আগামী সভায় আসতে পারে ঘোষণা। এটা আসলে স্বাভাবিক, যে যেহেতু বেগম খালেদা জিয়ার মৃত্যু হয়েছে, এখন এই পদটা শূন্য, তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন, তো এখন তিনি পরিপূর্ণ চেয়ারম্যান হবেন। মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বহুদিন কিন্তু ভারপ্রাপ্ত মহাসচিব ছিলেন, তারপর তিনি হয়েছেন মহাসচিব সম্মত সম্মেলনের মাধ্যমে। আর এটা স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে, কারণ যেহেতু তিনি ভারপ্রাপ্তের দায়িত্বে আছেন, তার মা এবং বিএনপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়ার মৃত্যু করেছে, সুতরাং গঠনতন্ত্র অনুযায়ী তাকে এই দায়িত্ব দেওয়া হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে লম্বা সময় ধরে কিন্তু দলটা পরিচালনা করেছেন তারেক রহমান। লন্ডন থেকে মূলত সব নীতি নির্ধারণী সমস্ত কিছু বিষয় তারেক রহমানই করেছেন, কারণ 2018 পর থেকে তো একেবারেই বেগম খালেদা জিয়া কারাবন্দী, গৃহবন্দী, তার কার্যক্রমের কোনো সুযোগ ছিল না। একমাত্র তারেক রহমানের সাথে দল যুক্ত হতো জুমের মাধ্যমে, এবং সেইভাবে পরিচালনা হতো। তো কার্যত তিনিই ছিলেন চেয়ারম্যান, এখন অফিসিয়ালি তিনি চেয়ারম্যান হচ্ছেন। এবং একই সঙ্গে
এমন একটা সময় তিনি চেয়ারম্যান হচ্ছেন যখন সামনে নির্বাচন, একটা ভয়ঙ্কর গুরু দায়িত্ব পড়লো এবং চ্যালেঞ্জের মুখেও তিনি পড়লেন। তো এখন যেটা দাঁড়াচ্ছে যে বেগম খালেদা জিয়া হয়তো নেই, কিন্তু বেগম খালেদা জিয়া এবং বিএনপিকে ঘিরে মানুষের যে সমর্থন, সেই সমর্থনটা এখন শক্তিতে রূপান্তরিত হয়েছে। সুতরাং যেহেতু তারেক রহমানই চালাচ্ছিলেন দলটা, সুতরাং এটা একটা আনুষ্ঠানিকতা, কার্যত এটার খুব একটা গুরুত্ব নেই। এখন তিনি হয়তো লেখা হবে বিএনপির চেয়ারম্যান, আগে বলা হতো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যেহেতু বেগম খালেদা জিয়া জীবিত ছিলেন। তো এখন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি দল পরিচালনা করবেন এবং ইতিমধ্যে তার পক্ষে শুধু সাধারণ মানুষ না, তার প্রতিদ্বন্দ্বীরাও পর্যন্ত এখন সমীহ করছেন। গতকালকে শফিকুর রহমান এসেছেন, জামাতের আমির, তিনি বলেছেন যে আগামী 5 বছর একসঙ্গে কাজ করতে চান তিনি, দেশকে একটা স্থিতিশীল অবস্থায় নিয়ে যাওয়ার জন্য। তারেক রহমানেরও স্লোগান কিন্তু জ্ঞান নির্ভর রাষ্ট্র, ঐক্য, সহনশীলতা, শান্তি, নিরাপত্তা, সমৃদ্ধি। এর বিপরীত অবস্থানে কিন্তু জামাতও নেই। সুতরাং এখন দলের প্রধান হিসাবে তিনি যেমন আবির্ভূত হলেন, তেমনি সামনে নির্বাচনের একটা গুরু দায়িত্ব আছে, নানা রকম ষড়যন্ত্র আছে, মুখে যে যাই ভালো কথা বলুক না কেন, এখন বিএনপিকে ঘায়েল করার জন্য অনেকে সচেষ্ট থাকবে যে না, ওই তারেক রহমান কি বলে বিএনপি চালানোর মতন তার যোগ্যতা নেই, তিনি প্রধান এখন ব্যক্তি নন, এই সমস্ত কথাবার্তাগুলি বলবে। কিন্তু সুবিধা হলো যে প্রকৃত গণতান্ত্রিক কোন দল না থাকার কারণে বিএনপির গুরুত্বটা বেড়েছে। যারা বিএনপিকে পছন্দও করতো না, মোটামুটি মনে করতো একটা গণতান্ত্রিক দল, তারাও কিন্তু এই শক্তিগুলিও বুঝতে পারছে যে দেশের স্থিতিশীলতার জন্য, দেশের নিরাপত্তা এবং গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে গেলে বিএনপিকে সমর্থন দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। যার ফলে দেখবেন যে হাদির মৃত্যুকে ঘিরে যেই একটা দুর্যোগের ঘনঘটা শুরু হয়েছিল, সেটা কিন্তু বিএনপির খুব দৃঢ় অবস্থানের কারণে, কোনো ফাঁদে পা না দেয়াতে আস্তে আস্তে পরিস্থিতিটা বিএনপির অনুকূলে শেষ পর্যন্ত এসছে। এখন কিন্তু এর প্রতিকূলে কোনো স্রোত দাঁড়াবে না, ইতিমধ্যে আবার নির্বাচনও চলে এসছে। সব মিলায় মানে সময় মতন একটা সাহস রেখে কোনো ট্রাপে পা না দিলে তার কিন্তু ফলাফল পাওয়া যায়। যেমন একসময় শাহাবুদ্দিনকে বঙ্গবন্ধু উৎখাত করার জন্য বেশ কিছু রাজনৈতিক দল লাফালাফি শুরু করলো, কিন্তু বিএনপি বলছে যে না, এটা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বড় কথা না, রাষ্ট্রপতি এখন সরানো মানে হচ্ছে দেশটা আর কোনো সাংবিধানিক কোনো ভিত্তি থাকলো না, এখন শেষ অবলম্বনটা দিয়ে রাষ্ট্র কোনো রকম চলতেছে ঘোড়ায় ঘোড়ায়। তো বিএনপি কিন্তু তখনও কিন্তু এইভাবে সাড়া দেয়নি, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের কার্যক্রমেও বলছে যে না, এটা বিচারিক প্রক্রিয়ায় হবে, এইভাবে মানে নির্বাহী আদেশে কোনো দল নিষিদ্ধ করা যাবে না। এই অবস্থানগুলো খুব মৌলিক, কোন হিংসাত্মক অবস্থান না, এটা অত্যন্ত সুচিন্তিত একটা মতামত বা অবস্থান, যেটা কিন্তু কার্যত এই গত 1 বছরে এই যে ঠান্ডা মাথায় বিএনপিকে পরিচালনা করার ক্ষেত্রে তারেক রহমান কিন্তু তার যোগ্যতা প্রমাণ করেছে। কোনো ট্রাপে পা দেয়নি, কোনো মানে আবেগপ্রসূত কোনো সিদ্ধান্ত নেয়নি, কারণ বহু পক্ষ নানা রকম তাদের মতলব, তারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সংবিধান এটাকে মুছে দিতে চায়। আবার এটার পক্ষে অবস্থান নেওয়ার কারণে বিএনপির বিরুদ্ধে অভিযোগ তারা জুলাইকে মানে না, জুলাই বিপ্লবকে অস্বীকার করে। কিন্তু বিএনপি বারবার বলছে কিন্তু এটা হচ্ছে ধারাবাহিকতা, পূর্বের ইতিহাসটা মুছে দেওয়া যাবে না। অনেকে মুছে দিতে চান, কারণ সেই ইতিহাসে তাদের বিপজ্জনক বা ন্যাক্কারজনক ভূমিকা আছে। তো বিএনপি খুব ঠান্ডা মাথায় এই জিনিসগুলিকে খুব পলিটিক্যালি হ্যান্ডেল করেছে, তারপর সংস্কার নিয়েও বিএনপিকে নানা প্যাচে ফেলানোর চেষ্টা করেছে, কিন্তু বিএনপি কিন্তু সেগুলোতে পা দেয়নি, বরং তারা সবগুলো জটিলতা আস্তে আস্তে ফেস করছে। গত 1 বছরে যদি বিএনপির পারফরমেন্স দেখা যায়, তারা নীতি নির্ধারণী করার ক্ষেত্রে অত্যন্ত মাথা খাটিয়ে ঠান্ডা মাথায় তারা অগ্রসর হয়েছে, এবং সেক্ষেত্রে নিঃসন্দেহে বলা যায় তারেক রহমানের যে সুচিন্তিত মতামত, পরামর্শ এবং ঠান্ডা মাথায় সেইগুলোকে অবজার্ভ করা এবং দলকে নির্দেশ দেওয়ার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। সুতরাং এখন বিএনপির পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে তারেক রহমান অ্যাক্ট করবেন, নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে সারা দেশে তিনি ঘুরে বেড়াবেন, এবং তখন বোঝা যাবে যে মাঠ পর্যায়ে আসলে বিএনপি যে কত জনপ্রিয়। এটা বেগম খালেদা জিয়ার দাফনের সময় মানে মৃত্যু, জানাজা এবং দাফনকে ঘিরে যে স্রোত দেখা গেল, এটাই হচ্ছে বিএনপির সমর্থন,
এবং সেটা তারেক রহমান নিজেও অনুভব করবেন যখন নাকি তিনি প্রত্যন্ত অঞ্চলে নির্বাচনী সফরে যাবেন। দর্শক শ্রোতা, চলেন আমরা তাহলে আজকের শেষ ভিডিওটা দেখে নেই। প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তারেক রহমানের চেয়ে এগিয়ে ডাক্তার শফিকুর রহমান। তারেক রহমানের নানান রহস্য ফাঁস হয়ে যাচ্ছে। এটা তারেক রহমানের জন্য দুঃখজনক, বিশেষ করে নির্বাচনের আগে এটা খুবই দুঃখজনক, হতাশাজনক। দর্শক, আমি ইত্তেফাকের একটা রিপোর্ট বিশ্লেষণ করব। নানান গণমাধ্যমে রিপোর্ট হয়েছে। মূলত নির্বাচনী হলফনামায় ব্যক্তিগত তথ্য, আয় ব্যয়ের অনেক হিসাব নিকাশ, শিক্ষাগত যোগ্যতা সবকিছু দিতে হয়, আর সেটা গণমাধ্যমগুলো নিয়ে রিপোর্ট করে। বিশেষ করে আপনারা এই হলফনামা বা নির্বাচনের নমিনেশন পেপার সাবমিট করার পর এই খবর দেখতে পাচ্ছেন যে অমুকের চাইতে তার স্ত্রীর সম্পদ 5 গুণ বেশি, অমুকের 510 কোটি টাকার সম্পত্তি। যদিও বাস্তবে যেটা দেখানো হয় অরিজিনালি তার সম্পত্তি তার চেয়ে অনেক বেশি, কারণ নামমাত্র মূল্য, বাজার মূল্য, অফিসিয়াল মূল্য দেখানো হয়, বাস্তবের মূল্য অনেক বেশি দেয়। যেমন ইস্টার্ন প্লাজায় আমার পরিচিত একজন বিএনপির এমপি ক্যান্ডিডেট, তার একটা শোরুম আছে, তিনি নিজে মালিক আর কি শোরুমের, স্পেশালি মালিক তিনি, দোকান তার না, দোকান ভাড়া। তো সেখানে তিনি অল্প কয়েক লাখ টাকা মূল্য দেখিয়েছেন, বাস্তবে এটার মূল্য আছে কয়েক কোটি টাকা, কিন্তু অফিসিয়াল মূল্য তিনি যেটা দেখিয়েছেন এটা। আবার দেখবেন যে যারা জমি কেনে, জমির দলিল করার সময় সরকারি মূল্য লেখায়, কারণ জমির দাম কিরকম এটার উপর নির্ভর করে আপনার দলিলের খরচ কত। তো এই জন্য বাস্তবে বেচা কিনা হয় অনেক টাকায়, কিন্তু দলিলে লেখে কম টাকা। কোন টাকা লেখে? ওই সরকারি যে মূল্য, নামমাত্র মূল্য সেটা, কিন্তু বাস্তবে দেখা যায় তার সম্পত্তির মূল্য অনেক বেশি। কারণ মূল্য কম লিখলে দলিল খরচ আপনার কমে কয়েক লক্ষ টাকা বেঁচে যায়, এবং কোটি কোটি টাকার সম্পত্তি কোটি টাকাও বেঁচে যেতে পারে। এই জন্য আপনারা হলফনামায় যে পরিমাণ সম্পত্তি দেখেন নেতাদের, বাস্তবে সম্পত্তির ক্ষেত্রে নগদ টাকাটা হয়তো বা অরিজিনাল, আর নগদ টাকা ব্যাংকে যেটা ওইটা দেখায়, কিন্তু ঘরে বস্তা ভরা সিন্দুক ভরা থাকলে ওইটা দেখায় না। তো হলফনামার সম্পত্তি দেখেই মনে করবেন না যে এটি আসল চিত্র। বাস্তবে হলফনামায় যা লেখা হয় তার চাইতে ওই নেতা বা নেত্রীর সম্পত্তি অনেক অনেক গুণ বেশি। শুধু সম্পত্তি না, আরো নানান বিষয় লেখা হয় এবং সেটা নিয়ে পর্যালোচনা হয়। তো এখন সেই পর্যালোচনা চলছে। এখন দলের প্রধানদের ক্ষেত্রে বেসিক্যালি এখন 3 জন নেতা, 3 টপ লিডার্স, তারেক রহমান, ডাক্তার শফিকুর রহমান এবং নাহিদ ইসলাম, চরমোনাই এই পর্যায়ে আসতে পারেনি, আর চরমোনাইয়ের প্রধান নির্বাচন করছেন না। দর্শক, তারেক রহমান, নাহিদ ইসলাম তিনি এনসিপির প্রধান, অভ্যুত্থানের নায়ক হিসেবে আলাদা সম্মান পাচ্ছেন, সিম্পেথিও পাচ্ছেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তিনি নাই। এটা স্বাভাবিক কথা, কারণ তারা নির্বাচন করবে সর্বোচ্চ 30টা আসনে। 30টা আসনে জিতে তিনি প্রধানমন্ত্রী হবেন, এটা তো বাস্তবসম্মত নয়। যারা 140, 30 বা এরকম সংখ্যক আসন পাবেন, বা 150 প্লাস, সেই দল থেকে প্রধানমন্ত্রী হবেন। এটা আমির জামাত রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারও বলেছেন। এই জন্য সব হিসাব নিকাশ শেষে এটা বলা যায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আছে 2 জন, আমির জামাত, বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এন্ড তারেক রহমান। কিন্তু একটা প্রশ্নে তারেক রহমান তো অনেক পিছিয়ে পড়েছে, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। দেখেন, এটা সে 80 দশক 90 দশক নয়, এখানে মানুষ শিক্ষিত, তরুণ প্রজন্ম, জেনজি ভোটার 30 থেকে 35%, এবং তারা কে কতটুকু শিক্ষিত এগুলো দেখে। কোনো অশিক্ষিত লোক, অর্ধশিক্ষিত লোক, সেটা সেই খালেদা জিয়ার যুগ, ভিন্ন কথা। এখন কোনো অশিক্ষিত লোককে মানুষ প্রধানমন্ত্রী কিংবা তাদের নেতা হিসাবে মেনে নিবে না, তার মধ্যে সব গুণ থাকা দরকার। এটা 2025 সালের বাস্তবতা, সেই পুরনো যুগ নেই। এই জায়গায় দর্শক, যেটা বেরিয়ে এসেছে যে তারেক রহমান ইন্টার পাস, তিনি নিজেই হলফনামা লিখেছেন, এমনকি তার এনআইডি কার্ড করার সময় যে শিক্ষাগত যোগ্যতা এসেছে সেখানেও এটা স্পষ্ট হয়ে গেছে তারেক রহমান ইন্টার পাস। তিনি ইউকেতে দীর্ঘদিন ছিলেন, 17 বছর। তিনি চাইলে ওখানে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন করতে পারতেন। প্রয়াত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী তিনি বিএনপিকে পরামর্শ দিয়েছিলেন যে আপনারা এরকম একটা কিছু করেন, তারেক রহমান রাজনীতিতে একটু কম মনোনিবেশ করেন, আপনি পড়াশোনা করেন, ওইখানে একটা ডিগ্রি অর্জন করেন। আজকে তারেক রহমান এই 17 বছর বসে যদি একটা ডিগ্রি অর্জন করতে, যদিও ইউকের কোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন, পোস্ট গ্রাজুয়েশন এত সোজা না, এটা বাংলাদেশের দারুল ইসলাম বিশ্ববিদ্যালয় না, যে ওই সাকিব আল হাসান থেকে শুরু করে অনেক ক্রিকেটার আছে, দেখবেন যে অনার্স মাস্টার্স পাস করেছে, অথচ ওগুলো স্টুডেন্ট হিসেবে গর্দব টাইপের, ভালো স্টুডেন্ট না। ভালো স্টুডেন্ট ছিল মাশরাফি, ভালো স্টুডেন্ট ছিল মুশফিকুর রহিম, আরো অনেকে আছে, কিন্তু সাকিব ছিল কোন রকম পাস করা, সাকিব, আশরাফুল কোন রকম পাস করা। তো ওরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছে। কিভাবে করেছে? ওই যে দারুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে। তো লন্ডনে যদি দারুল ইসলাম টাইপের কোনো বিশ্ববিদ্যালয় থাকতো, তাহলে হয়তো বা তারেক রহমান
আজকে ইন্টার পাসের তকমা বইতে হতো না। এবং তারেক রহমান ইন্টার পাস। দেখেন একটা সময় বাংলাদেশে মেয়ে বিয়ে করার সময় যে মেয়ে কি পাস, ইন্টার পাস, ঠিক আছে ভালো তো ইন্টার পাস, এবং ইন্টার পাস মাইয়া, এটা নিয়ে কবিতাও আছে এবং এটা বিভিন্ন নাটক সিনেমা বা ইন্টার পাস মেয়ের যে মন মানসিকতা এগুলো নিয়ে অনেক দার্শনিকের লেখাও আছে। তো ইন্টার পাস মেয়ের একটা রেপুটেশন বা বিয়ের ক্ষেত্রে একটা গ্রহণযোগ্যতা একটা সময় ছিল বাংলাদেশের সমাজে, কিন্তু এখন ইন্টার পাস চলে না। এখন মেয়েকে অনার্স মাস্টার্স পাস হতে হবে, নাহলে স্মার্ট সোসাইটিতে চলে না। হ্যাঁ, চাকরি করার দরকার নেই, কিন্তু তার অনার্স মাস্টার সার্টিফিকেট থাকতে হবে। এটা যুগের বাস্তবতা। সেই জায়গায় হাসিনা পালিয়েছে, খালেদা জিয়া নেই, তো নতুন বাংলাদেশে ইন্টার পাস কেউ প্রধানমন্ত্রী হবেন, এটা বাংলাদেশের জনগণ, তরুণ প্রজন্ম, শিক্ষিত প্রজন্ম ভালোভাবে নেবে বলে মনে হয় না। এখন হলফনামায় উঠে এসেছে তারেক রহমান ইন্টার পাস, নাহিদ অনার্স মাস্টার্স ঢাকা বিশ্ববিদ্যালয়, ডাক্তার শফিকুর রহমান MBBS, একদম সর্বোচ্চ স্মার্টেস্ট ডিগ্রি, আর তারেক রহমান ইন্টার পাস। তো এই তারেক রহমান ইন্টার পাস কেন, এটা নিয়ে অনেক ঘটনা আছে। আমার তারেক রহমান কেন ইন্টার পাস, এটা তারেক রহমানকে যারা পড়িয়েছেন এরকম একজন শিক্ষক, সরাসরি আমারও শিক্ষক ছিল, তার কাছ থেকে আমি সরাসরি শুনেছি। তিনি বলেছেন যে তিনি বেয়াদবি করেছেন, ক্লাস থেকে বের করে দেওয়া হয়েছে, তারপর আর আসেন নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2টা ডিপার্টমেন্টে তিনি ভর্তি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা হচ্ছে LLB, কিন্তু ওখানেও কমপ্লিট করতে পারেনি। তারপরে আন্তর্জাতিক সম্পর্ক, আমি যে ডিপার্টমেন্টে পড়েছি সেই ডিপার্টমেন্টে, কিন্তু কোনো এক শিক্ষকের সাথে বেয়াদবির ফলে তাকে বের করে দেওয়া হয়েছে এবং তিনি আর কোনোদিন ডিপার্টমেন্টে আসেননি, আর পড়াশোনা হয়নি। যার ফলে তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে ইন্টার পাস। এখন যে স্টুডেন্ট শিক্ষকদের সাথে বেয়াদবির কারণে বা যে কোনো কারণেই হোক না কেন, প্রেসিডেন্টের ছেলে হয়েও, প্রধানমন্ত্রীর ছেলে হয়েও পড়াশোনা কমপ্লিট করতে পারেনি, পড়াশোনা হয় নাই, তিনি জাতিকে কি এমন উপহার দিবেন, এই প্রশ্ন সচেতন মহল করতেই পারে। তবে এই শিক্ষাগত যোগ্যতা এটা এখন কথাবার্তা হচ্ছে না, কিন্তু নির্বাচনের আগ মুহূর্তে, নির্বাচনী এই নমিনেশন পেপার যাচাই বাছাই উইথড্র শেষে যখন প্রচার প্রচারণা শুরু হবে প্রতীক বরাদ্দের পর, তখন আপনারা দেখবেন যে এটা তারেক রহমানকে পীড়া দিবে, এবং এভাবে আমরা দেখতে পাচ্ছি একে একে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার দূরে পিছিয়ে যাচ্ছে, ডাক্তার শফিকুর রহমান এগিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিও পর্যন্তই ছিল। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।